দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের সকলকে আরও একবার স্বাগত। সাম্প্রদায়িক যে অস্থিরতা মুর্শিদাবাদে আমরা কয়েকদিন আগে দেখেছি, তাতে আমাদের নতুন একটা জিনিস এবার চোখে পড়েছে। মিডিয়ার একটা বড় অংশ বরাবরের মতো দায়িত্বশীল ভূমিকা পালন করলেও বাংলার মিডিয়ার, বিশেষ করে অডিও ভিজুয়াল মিডিয়ার কয়েকটি চ্যানেল এবং দু একটি কাগজ একটা অন্য ধরনের আগ্রাসী ভূমিকা পালন করেছে, যেটা বাংলার সংবাদ মাধ্যমের যে চেনা চেহারা, যে রেসপন্সিবল ভূমিকা আমরা অতীতে দেখেছি, তার সঙ্গে মেলেনি। এবং আমাদের এটা মনে হয়েছে যে সংবাদ মাধ্যমের এই ভূমিকা বদল এটা কোনো গ্রেটার ডিজাইনের একটা পার্ট, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমরা এটা নিয়ে কথা বলেছিলাম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দলীয় মুখপত্র গণশক্তির সম্পাদক শ্রমিক লাহিড়ীর সঙ্গে। প্রথমে জানতে চাইব, মুর্শিদাবাদের যে সাম্প্রতিক অস্থিরতা, এটাকে কেন্দ্র করে যা ভূমিকা দেখা গেছে সংবাদ মাধ্যমের, মূলধারার সংবাদ মাধ্যমের, আপনার কাছে সেটা কীরকমভাবে প্রতিভাত হয়েছে? দেখুন, স্বাধীন ভারতবর্ষে এবং পরাধীন ভারতবর্ষে সংবাদ মাধ্যমে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সমাজ গঠনে, এমনকি স্বাধীনতার লড়াইতে। স্বাধীনতার পরেও এই যে এত অস্থিরতার মধ্য দিয়ে দেশ ভাগ হলো, ধর্মের ভিত্তিতে একদল দেশ করতে চলে গেল, ওরা কি ভালো আছে? নেই। নিজেদের দেশকে কি এক রাখতে পারলো না, ভাষার ভিত্তিতে ভাগ হলো। এই যাই হোক না কেন, চিরদিনই সংবাদ মাধ্যম একটা ইতিবাচক ভূমিকা এই প্রশ্নে পালন করেছে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। কিন্তু এই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখছি যে সংবাদ মাধ্যমের যে কর্পোরেটাইজেশন আগেও ছিল, কিন্তু এই কর্পোরেটাইজেশনের চরিত্রটা হচ্ছে এই কর্পোরেট কমিউনাল একটা নেক্সাস তৈরি হয়েছে আমাদের দেশে। এই কর্পোরেট কমিউনাল নেক্সাস তারাই আমাদের দেশের মূল ধারার সংবাদ মাধ্যমের বড় অংশকেই কিনে নিয়েছে এবং তার মাধ্যমে নানানভাবে এই ধরনের সাম্প্রদায়িক প্রচার চালানো হচ্ছে, একটা ফ্রেঞ্জি তৈরি করা হচ্ছে। তারা দেখলেন না, ধরুন কুম্ভ মেলা, এ কি নরেন্দ্র মোদী আবিষ্কার করেছেন না যোগী আদিত্যনাথ আবিষ্কার করেছেন? তো ওর কিসের জন্য এত ছবি, ওর কিসের জন্য এত বিজ্ঞাপন? কোনো বিজ্ঞাপন ছাড়াই মানুষ ওখানে যেতেন, যারা পুণ্যার্থী তারা যাবেন, তারা স্নান করবেন, যারা যাবেন না। এই তো ছিল আমাদের সমাজ। সেখানে যেভাবে তিলক কেটে সংবাদ মাধ্যমের কিছু কিছু সঞ্চালক তারা লাফালাফি শুরু করলেন, কিংবা হনুমান জয়ন্তী নিয়ে তারা গদা হাতে প্রায় ঢুকে পড়ছেন স্টুডিওতে কিছু সঞ্চালক, এই ভূমিকা তো আমরা কখনো দেখিনি। ফলে মুর্শিদাবাদের ক্ষেত্রে আমরা দেখলাম যে কোথায় মানুষে সম্প্রীতির কথা, ঐক্যের কথা বলবে, আপনি ওখানে যান, ওখানে গিয়ে আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে জিজ্ঞাসা করুন, মুসলিম সম্প্রদায়ের মানুষকে জিজ্ঞাসা করুন, সবাই বলবে দুষ্কৃতীরা এই কাজ করেছে, যে কারণে মুখে গামছা বেঁধে এসেছে, লুটপাট করেছে, কাঁধে করে ফ্রিজ নিয়ে চলে গেছে। সেই সময় এটাকে আরও কত সাম্প্রদায়িক রং দেওয়া যায় এবং আরও উত্তেজনা কীভাবে ছড়ানো যায়, সেই ভূমিকায় নেমে গেল কয়েকজন কপালে তিলক কেটে। ফলে আরএসএস, সংঘ পরিবার এবং তৃণমূল খুব পরিকল্পিতভাবে এটা ব্যবহার করছে। যখন 26,000-এর চাকরি গেছে তা নিয়ে রাজ্য সরকার চূড়ান্ত বিব্রত এবং মানুষ ঘৃণার চোখে দেখছে একটা সরকারকে, তখন তৃণমূলকে বাঁচাতে বিজেপি নেমে পড়লো। এ চিরদিনে নেমেছে, সারদা, নারদা, কয়লা, বালি, গরু সব পাচারের ক্ষেত্রে তৃণমূলকে চিরদিন রক্ষা করেছে, এমনকি আরজিকর কেন্দ্রেও ঘটনাতেও রক্ষা করেছে। এখন এই 26,000 নিয়ে যে বিপদে পড়েছে সরকার, ফলে কোথাও যদি একটা দাঙ্গা বাঁধিয়ে অস্থিরতা তৈরি করে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়া যায়, মানুষকে বিভাজনের রাজনীতিতে, বিদ্বেষের রাজনীতিতে বিভক্ত করে ফেলা যায়, তাহলে ঐক্যবদ্ধভাবে মানুষ এই 26,000 চাকরি চুরি বা লুট বা অসংখ্য স্কুলের ভবিষ্যৎকে নষ্ট করা, তার থেকে দৃষ্টি সরিয়ে দিতে পারবে। ফলে কার্যত হাতে হাত ধরে তৃণমূল, বিজেপি তারা এই ঘটনা ঘটাচ্ছে, যে কারণে পুলিশ 3.5 ঘন্টা ধরে লুটপাট চলল। পুলিশ কোথায়? শ্রমিক, একটা প্রশ্ন করবো আপনাকে, সেটা হচ্ছে যে ওখানকার বিজেপি এবং সংঘ পরিবারের লোকেরা বলছেন যে দুজন সিপিআইএম কর্মী খুন হয়েছেন, সমর্থক খুন হয়েছেন, তারা তো হিন্দু, অথচ সিপিআইএম তারা যে হিন্দু এই পরিচিতিটা সামনে আনছেন না। তাদের নেতারাও যখন ঘটনাস্থলে যাচ্ছেন, তারা তাদের রাজনৈতিক পরিচয়টাকে সামনে আনছেন, কিন্তু হিন্দু হিসেবে তারা খুন হয়েছেন এই ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছেন।
এই যে বিজেপি বা সংঘ পরিবারের এই যে ক্যাম্পেইনটা, এটা সম্পর্কে আপনার কি মূল্যায়ন? আরে ধর্ম তো যার যার, সে হিন্দুও খুন হতে পারেন, মুসলমানও তো ওখানে খুন হয়েছে। আমরা হিন্দু মুসলমান হিসেবে দেখবো না তিনজন মানুষের প্রাণ গেল সেটা দেখব? আমাদের কাছে তো এটা গুরুত্বপূর্ণ। ফলে আমাদের কর্মীরা কার্যত দাঙ্গা রুখতে গিয়ে ওখানে তারা শহীদের মৃত্যুবরণ করেছেন। আর একটা জিনিস আমি জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে বিজেপি এটাকে যে মেরুকরণের দিকে ঠেলবে বলে আশা করছে, যেহেতু নির্বাচন আগামী বছর, সেই ব্যাপারটায় আপনারা কতটা মনে করছেন যে সংগ্রামী বা খেটে খাওয়া মানুষের যে ঐক্য, নিচুতলার মানুষের যে ঐক্য, সেটাকে কতটা ড্যামেজ করতে পারবে এই ধরনের ঘটনাগুলো? দেখুন, ওরা তো মানুষের ঐক্য ভাঙবার জন্যই বিদ্বেষের বীজ বপন করে, বিভাজন করে, যাতে ওখানে আদানি আম্বানি লুট করছে আর তলায় তৃণমূলের পিসি ভাইপো লুট করছে। এই লুটের থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য ওরা এইসব কর্মকাণ্ড চালায়। তা নইলে আপনি বলুন দেখি, হনুমান জয়ন্তী তো রাজনৈতিক নেতাদের ল্যাজ লাগিয়ে আর গদা কাঁধে লাফালাফির কী আছে? শুনেছেন, দেখেছেন কোনো দিন পশ্চিমবাংলায়? কোনো দিন তো আমরা এইসব দেখিনি। এই যে রামনবমী হবে, যারা মনে করতেন তারা চিরদিন এখানে সন্ধেবেলায় রামায়ণ টামায়ণ পড়েছেন, এর বাইরে তো কোনোদিন কেউ কিছু দেখেনি। এ নিয়ে রাজনৈতিক নেতাদের কি কাজ? না, ধর্ম তো মানুষের কাজ। আমি যেটা জানতে চাইছি, ওরাই বিভাজন, বুঝতে পারলাম আমিও, ওরাই বিভাজনটা করতে চাইছে। কিন্তু দেখবেন মজার ব্যাপার, যা রামনবমীর সময় ওরা টেনশন তৈরি করবার চেষ্টা করেছিল, উত্তেজনা ছড়াবার চেষ্টা করেছিল, কিন্তু 26,000-এর চাকরি, তার ক্ষোভ, সেই ক্ষোভের সামনে ওরা মাথা তুলে দাঁড়াতে পারেনি। এই যে যা ওরা মুর্শিদাবাদে ওখানে ঘটাতে পারলো, সেই ঘটনাও ছড়াতে পারলো না। তার কারণ মানুষের কাছে ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি তৃণমূল তারা গট করে একটা অংশের সংবাদ মাধ্যমকে নির্লজ্জভাবে ব্যবহার করে মানুষে মানুষে দাঙ্গা লাগাতে চেয়েছে। আচ্ছা, কোনো তৃণমূলের নেতার বাড়ি তো লুট হয় না, কোনো বিজেপির নেতার বাড়ি তো লুট হয় না, দাঙ্গায় কোনো বিজেপির নেতা তো খুন হয় না, কোনো তৃণমূলের নেতা তো খুন হয় না, সাধারণ মানুষই তো খুন হয়। মানুষের লাভ কি? আমি শেষ প্রশ্নে ফেরত আসছি, সংবাদ মাধ্যমের প্রশ্নে। একটা ভয়ঙ্কর প্রচার শুধু ফর্মাল মিডিয়াতে চলছে তা না, সামগ্রিকভাবে সামাজিক মাধ্যমেও একটা বিদ্বেষের প্রচার চলছে, একটা আবহাওয়া তৈরি হয়েছে, মহল একটা তৈরি করা হয়েছে। এইটাকে প্রতিরোধ করবার ক্ষেত্রে আপনি গণশক্তির সম্পাদক হিসেবে কি ভাবছেন? দেখুন, সুপ্ত সাম্প্রদায়িকতা এটা হচ্ছে ভয়ঙ্কর বিপজ্জনক ব্যাপার। সব সাম্প্রদায়িকতা কিন্তু প্রকাশ্যে কাজ করে না, নানান ধরনের ওরা আমরা ভাগ করে দাও জাতের ভিত্তিতে। এ তো শুধু হিন্দু মুসলমান না, উঁচু জাত নিচু জাত করছে না। এত লোক রামায়ণের ব্যাপার বলছে। আচ্ছা, এই কথাটা তো বলছে না যে দলিতদের ওখানে হত্যা করা হয়েছিল শুধুমাত্র দলিত এই কারণে। ফলে ওরা ভাগ করতে চাইছে মানুষকে। ওরা যে হিন্দুত্ববাদের কথা বলে সেটা সব হিন্দু না, ওটা ব্রাহ্মণ্যবাদ। আর শুধু ব্রাহ্মণ্যবাদও নয়, ওটা অ্যাকচুয়ালি আম্বানিবাদ, আদানিবাদ এবং লুটেরাদের মতবাদ। এই লুট চালাবার জন্য ওরা ধর্মকে ব্যবহার করে। বিকল্প প্রচারের বিকল্প প্রচার একটাই, রুটি রুজি। এই যে আমরা ব্রিগেডের সমাবেশ দেখেছি, ব্রিগেডের সমাবেশের আমাদের দাবি কি? 100 দিনের কাজ দাও, মজুরি দাও। কেন বন্ধ 3 বছর ধরে? বলতে হবে তো। শিক্ষায় চাকরি বিক্রি হচ্ছে, এতগুলো স্কুলে শিক্ষক নেই, তার কি হবে? শ্রমিকের কাজের নিরাপত্তা নেই, 8,000 10,000 টাকা দিয়ে 14 ঘন্টা কাজ করানো হচ্ছে, জবাব দিতে হবে না সরকারকে? আজকে ওই গিগ ওয়ার্কারের নাম করে কিভাবে শোষণ চলছে, তাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই, কাজের নিরাপত্তা নেই, এসব প্রশ্ন ধুয়ে মুছে সাফ করে দেবে শুধুমাত্র সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে আর 4টে মিডিয়াকে পকেটে রেখে? কখনো হয় না। মানুষ অভিজ্ঞতার নিরিখে চলে। সাময়িকভাবে কিছু সময়ের জন্য মানুষকে ভুল বোঝানো যায়, কিন্তু চিরদিনের জন্য সব মানুষকে ভুল বুঝিয়ে রাখা যায় না। ইতিহাসের এই অভিজ্ঞতাটাই আমাদের সবচাইতে বড় শক্তি। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক অস্থিরতার ব্যাপারে গণশক্তির সম্পাদক শ্রমিক লাহিড়ীর মূল্যায়ন আপনারা শুনলেন। পাশাপাশি আপনারা এটাও শুনলেন যে কোন রাজনৈতিক রসায়ন মুর্শিদাবাদের এই সাম্প্রতিক যে অস্থিরতা এবং উত্তেজনা সেটাকে ফুয়েল করেছে, কোন রাজনৈতিক লাভ ক্ষতির হিসেব এটাকে আরও বেশি প্ররোচনা দিয়েছে। শ্রমিকের বক্তব্য শুনবার পাশাপাশি আমরা আগ্রহী আপনাদের বক্তব্য শুনতে। আমাদের কমেন্ট বক্স খোলা আছে,
আমরা চাই আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আমাদের আজকের এপিসোড এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।